দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে ইমিগ্রেশন অথবা ট্যাক্স সংক্রান্ত নানা বিষয়ের তথ্য আপনাদের সামনে তুলে ধরতে, সেই সঙ্গে সেই সব ঘটনাগুলো যেগুলো আপডেট হচ্ছে সেগুলোরও আমাদের চেষ্টা থাকে আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে আপনাদের দৈনন্দিন জীবনে চলার পথে সেটি সহায়তা হিসেবে কাজ করে আরও সহজ করে দেয়। আজ সেই লক্ষ্যে আমরা আমাদের অনুষ্ঠান সাজিয়েছি অভিবাসন ইমিগ্রেশন নিয়ে নানা তথ্য ভিত্তিক বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আর ইমিগ্রেশন নিয়ে কথা বলার আগে যেই জিনিসটা এখন আসলে সবসময় আপনাদেরকে বলে আসছি বা এখনও যেটা বলতে হয় সেটি হচ্ছে একটা অস্থির সময় পার করছে আমেরিকান ইমিগ্রেশন পুরো সিস্টেমের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন পদ্ধতি যুক্ত হচ্ছে, নতুন নতুন নিয়ম কানুন যুক্ত হচ্ছে, সেই সঙ্গে একটা অস্থিরতা তো রয়েছে। তবে এত কিছুর পরেও মানুষ সফল হচ্ছে, আমেরিকান ড্রিম পূরণ হচ্ছে, মানুষের চেষ্টা চলছে। সেই ক্ষেত্রে আমাদের যারা সহায়তা করে থাকেন অ্যাটর্নি মহোদয়রা আপনাদেরকে সেই সহায়তা দিয়ে যাচ্ছেন। আজ আমরা আমাদের যে অনুষ্ঠান সাজিয়েছি সেটি আমাদের যে বিষয় নির্ধারণ করেছি, আপনারা জানেন এত আলোচনার মধ্যে এখন আরেকটি আলোচনা, বিশেষ করে যেহেতু ইনফ্লেশন সহ মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়েছে, কিন্তু তার মধ্যে আসলে আমেরিকার যে ইমিগ্রেশন সিস্টেমের যে অভিবাসনের যে বিভিন্ন ক্ষেত্রে ফিগুলো সেগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। বিশেষ করে আগামী বছরের শুরু থেকে প্রায় প্রতিটি ইমিগ্রেশন ফি আপনাকে বেশি পরিমাণে দিতে হবে। এখন যা পে করছেন তার থেকে শতাংশের হিসেবে 10-15% হতে পারে, সেটি আমরা আলোচনা করব। সেই ক্ষেত্রে রাজনৈতিক আশ্রয়ে এখন কি অবস্থা, বিশেষ করে যখন সীমান্ত একেবারে শূন্য কোটায় নেমে এসেছে সীমান্ত পারাপার, কিন্তু তারপরও বৈধ উপায়ে অনেকে এখানে আসছেন, রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন, কিন্তু পাশাপাশি সেটির কি অবস্থা সেটিও আমরা আলোচনা করব। সেই সঙ্গে টেম্পোরারি প্রোটেকশন যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন দেশের টিপিএস বাতিল করছে একের পর এক আমেরিকান সরকার, সেটি নিয়েও আমরা আলোচনা করবো। এইসব ব্যাপার নিয়ে এছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তো থাকবেই। আর সব কিছু নিয়ে আলোচনা করতে অনলাইনে আপনার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সব সময়কার প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। দাদা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, দর্শক সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। দাদা ধন্যবাদ। আর দর্শক আপনারা যদি চান সরাসরি আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, আমাদের টিভি স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা আমাদের অ্যাটর্নি মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে পারেন, আপনাদের মতামত রাখতে পারেন। এছাড়া আমাদের এই প্রোগ্রাম সরাসরি ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, আপনারা চাইলে সেই ফেসবুক পেজেও আপনাদের প্রশ্ন বা মতামত রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের মতামত এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দাদা, আমি যেমনটা বলছিলাম একটা অস্থির সময় পার করছে, কিন্তু তার পাশাপাশি আবার আপনাদের মাধ্যমে আপনাদের কারণে অনেকের কিন্তু আমেরিকান ড্রিম স্বপ্ন পূরণ হচ্ছে, ভালো কিছুও হচ্ছে। আর কিন্তু এরপরে এখন যেটাকে বলে মরার উপর খরার ঘা, এরকম একটা ব্যাপার, এমনিতেই অস্থির একটা ব্যাপার, কিন্তু তার মধ্যে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যাচ্ছে, মানুষের আয় কমে যাচ্ছে। কিন্তু তার মধ্যে এখন যেই সংবাদটি আমাদের আলোচনায় সেটি হচ্ছে ইমিগ্রেশন ফি বেড়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এটি একটু যদি আপনার কাছে কি কি আপডেট রয়েছে, ফিগুলো কিভাবে বাড়ছে, কোন কোন ক্ষেত্রে বাড়ছে একটু যদি জানাতেন। আর সেই সঙ্গে ইমিগ্রেশনের অন্যান্য আপডেট যদি আপনার কাছে থাকে আমাদেরকে একটু শুরুতে জানান, তারপরে হয়তো আমরা অন্য আলোচনাতে যাব। ধন্যবাদ। আপনার এই মুহূর্তে আপনি সত্যিকারে সঠিকভাবে বলেছেন যে অনেক ক্রান্তিকালের সময় থেকে যাচ্ছি আমরা ইমিগ্রেশনের জন্য। এটা খুব ভালো সময় না, কিন্তু একই সাথে আপনি যেটা বললেন যে এর মধ্যেই কিন্তু আমাদের অনেক আশার আলো আছে। অনেকেই কিন্তু তাদের কেস আপনার অ্যাপ্রুভড হচ্ছে। যেমন গত 18 তারিখ আমাদের একটা অ্যাসাইলাম কেস কিন্তু অ্যাপ্রুভড হয়েছে এই সমস্যার মধ্যেও। আমি শুধু বলতে চাই যে যে সব সময় যে একবার ব্লিক তা কিন্তু না, তবে অবশ্যই সময়টা খুব ভালো নেই। অ্যাসাইলামের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি নিয়ে আমরা অনেক কনফিউশন আছে, আমরা জানি। প্রথমত অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইনিশিয়াল ফি, তারপর রয়েছে আপনার অ্যানুয়াল ফি। এই দুটো ফি রয়ে গেছে। এই দুটো ফির মধ্যে আবার এই মুহূর্তে অ্যানুয়াল ফি যেটা আছে সেটা কিন্তু আপনার পজড হয়েছে, মানে এই মুহূর্তে বাদ আছে বা রহিত করা হয়েছে। মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু এটাকে পজ করেছে। কাজে এটা নিয়ে অনেকেরই ধারণা যে কি হচ্ছে, যে আলটিমেটলি তাদেরকে দিতে হবে কিনা। এখন যারা যদি আমি একটু এ ব্যাপারেও বলবো যে একটু ক্লারিফাই করব যাতে কিনা আপনাদের মধ্যে অনেক কনফিউশন না থাকে। আর আপনি যেটা বলেছিলেন যে এখন যে
ফি অ্যাডজাস্টমেন্টের নামে আসলে ফি যেটা আছে, এক্সিস্টিং ফি যেটা আছে, যেটা HR 1 মানে বিগ বিউটিফুল বিল যাকে আমরা বলি, মানে আমরা বলি না, যেটা বলা হয়, আহ, সেটাকে কিন্তু তার মাধ্যমে কিন্তু আপনার যে ফি এর প্রবর্তন করা হয়েছে সেই ফি শুধু ওখানেই বসে থাকছে না, ওটার সাথে সাথে এখন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। অ্যাডজাস্টমেন্ট মানে হলো প্রতি বছর যে ইনফ্লেশন হয়, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটাকে বলি আমরা CPI, যে প্রাইস, তাতে কিন্তু প্রত্যেক বছর কিন্তু ইনফ্লেশন আসে, সেই ইনফ্লেশনটাকে ধরে নিয়ে এটাকে ইন্টারনালাইজ করে তারপরে এটাকে বাড়ানো হচ্ছে। যেমন যেটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফি, যেটা অ্যানুয়াল ফি যেটা ছিল 100 টাকা, আগামী বছর নাগাদ এটা হয়ে যাবে 102 টাকা। যদিও এটা এই মুহূর্তে রদ আছে, আমরা আগেই বলেছি, কিন্তু এটা আলটিমেটলি রদ এই বছর থাকবে কিনা, বা অ্যাপিলে গেলে অ্যাপিলেট কোর্ট এটাকে বাতিল করে দেবে কিনা তার উপর নির্ভর করছে এটা ভবিষ্যৎ। কিন্তু যদি এটা বহাল থাকে তাহলে কিন্তু আগামী বছর আপনাদেরকে এই ইনফ্লেটরি রেটে, মানে 100 টাকা থেকে 102 টাকা, যদিও তাৎক্ষণিকভাবে এটা কম, কিন্তু প্রতি বছর যদি এটা বাড়তে থাকে, এবং যেহেতু অনেক অনেক বছর ধরেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো এখন প্রায় আহ, আমি যে বলি, এক্সকিউজ মি, অনেক আসলে অ্যাপ্লিকেশন কিন্তু বছর পর বছর ধরেই কিন্তু এটা কন্টিনিউ করছে, পেন্ডিং থাকছে। যদিও এটা যারা অ্যাপ্লিকেশন করছেন অ্যাপ্লিক্যান্টদের কোনো দোষ নয়, অবশ্যই এটা অ্যাপ্লিকেশনের অনেকগুলো ওভারলোড হয়ে গেছে, যেটাকে আমরা বলি যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এবং অ্যাসাইলাম কোডগুলো। তবুও এটার জন্য কিন্তু আপনাকেই বা যে অ্যাসাইলাম যারা অ্যাপ্লিকেশন করছে তাদেরকেই পে করতে হচ্ছে। আর অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে যেটা আমি বলেছি সেটা হলো যে এটা খুব বেশি এমন না, প্রত্যেক কোনো কোনো ক্ষেত্রে 10 টাকা বেড়েছে, যেমন আমাদের যেসব ক্ষেত্রে EAD বা আপনার যেটাকে বলি আমরা ওয়ার্ক পারমিট, সেক্ষেত্রেও কিছু বাড়বে। সেটা যেমন আপনাদেরকে তখনই বলা হয় যে এক্সিস্টিং ফি যেমন $550 আছে, আপনার সেটাকে বলি আমরা বিগ বিউটিফুল বিলের যে 550, সেটা বেড়ে 560 হয়ে যাবে। তো এরকম সব জায়গায় আপনার খেয়াল রাখতে হবে। আর ফি পেমেন্টের ব্যাপারেও কিন্তু আমাদের যে বদল এসছে, অনেকেই আমরা পরিবর্তন যেটা এসছে সেটা হলো যে এখন আর কোনো চেক কিন্তু নেওয়া হয় না। তবে এক্সেপশন আছে, যদি কোনো কোনো ক্ষেত্রে আপনি দিতে পারেন, যেটা আবার নতুন করে একটু চেঞ্জ আপডেট করা হয়েছে, যে কোনো কোনো ক্ষেত্রে সেটা কিন্তু আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, কোনো কিছু না থাকে, আপনি এক্সামশন পেতে পারেন। সেই এক্সামশনের জন্য আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এক্সামটেড হবেন, সেজন্য কিন্তু অবশ্যই সেটা অনেকটাই আম, মানে আমি বলতে পারি কমপ্লিকেটেড। সো যারা পে করতে চান, পে করতে হবে যাদেরকে, তারা কিন্তু এখন SCS মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে আপনি পে করতে পারবেন। এবং এর পাশাপাশি যেটা নতুন যেটা হচ্ছে সেটা হলো যে আপনার অনেক সময় ডেবিট কার্ড আছে, প্রিপেড ডেবিট কার্ড। এখন CIS সিদ্ধান্ত নিয়েছে যে আপনি প্রিপেড ডেবিট কার্ড দিয়েও কিন্তু পে করতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাও থাকে, আপনি প্রিপেড ডেবিট কার্ড কিনে তার মাধ্যমেও কিন্তু পে করতে পারেন। তো দ্যাটস এ গুড ডেভেলপমেন্ট। কারণ হলো আমাদের কাছে বিভিন্ন সময় অবশ্যই অনেক আমাদের যারা ক্লায়েন্ট আছেন, যারা বিভিন্ন সময় এসছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট করার মতো ফুরসত হয়নি, ওয়ার্ক পয়েন্ট পাননি, সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাননি, সুতরাং তাদের ব্যাংক অ্যাকাউন্ট করার মতো কোনো ফুরসত বা সুযোগ হয়নি এখনো। তাদের জন্য এটা একটা রীতিমতো চ্যালেঞ্জ ছিল, কারণ তাদেরকে কাউকে পেয়ে তাদের মাধ্যমে করতে হতো। তো সেটা একটা ভালো যে প্রিপেইড কার্ডের মাধ্যমে। তবে অবশ্যই জানা উচিত সবার যে গিফট কার্ড কিন্তু অন্তর্ভুক্ত না, গিফট কার্ড দিয়ে কিন্তু পে করা যাবে না। তো এই পর্যন্ত আমি মানে আমাদের আজকে যে ডেভেলপমেন্ট এটা বললাম, অবশ্যই এরপর যদি কোনো প্রশ্ন না, থাকে। সেটি দাদা আপনি যেমনটা বললেন যে ফি গুলো হচ্ছে আগামী বছর থেকে, তার মানে আমরা যারা এখন বিভিন্ন ফি জমা দিতে লাইনে আছে বা জমা দিবে সামনে, সেটা আপনি বললেন অ্যাডজাস্টমেন্টের নামে কিছু কিছু বাড়ানো হয়েছে, তো সেটি কি আগামী বছরের শুরু থেকে নতুন ফি পাঠাতে হবে, নাকি সেটি এখন থেকে চালু হয়ে গিয়েছে, না কখন থেকে আসলে প্রত্যেকটা ফি নতুন করে অ্যাডজাস্টমেন্ট করে তারপরে জমা দিতে হবে? বিশেষ করে আপনি বললেন ওয়ার্ক পারমিটের ফি বেড়েছে, আপনি আরো কয়েকটা নাম বললেন, সেগুলো কি জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে নাকি এখন থেকে শুরু হয়ে গিয়েছে? না, জানুয়ারির 1 তারিখ থেকে, মানে প্রতি বছর আপনারা জানি ফিনান্সিয়াল যে এই অর্থ বছর যাকে বলি আমরা,
সো সেই বছরগুলো পহেলা জানুয়ারি থেকে আপনি ধরলে পরে পহেলা জানুয়ারি থেকে এটা অনওয়ার্ড শুরু হবে, মানে অন অর আফটার 1 জানুয়ারি। সুতরাং প্রতি বছর সেভাবে, এবং পরবর্তী বছর 2027-এর পহেলা জানুয়ারি শুরু হবে সেরকম প্রতি বছর। এখন পর্যন্ত যেটা আছে ইনফ্লেটরি রেটটা তখন অ্যাডজাস্ট করা যাবে, সুতরাং তখন আপনারা জানতে পারবেন, সবাই আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কতটা কোনটায় কতটা বেড়েছে এই তার বছর। যেমন তার মানে শহরে হচ্ছে 100 আমাদের যারা এখন অ্যাপ্লিক্যান্ট রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ইমিগ্রেশনে বিভিন্ন, তাদেরকে আসলে এখন ফি পাঠানোর আগে সতর্ক থাকতে হবে। তবে একটা একটি সুখবর বলছেন যে আগে যেমনটি চেক পাঠানো হতো, এখন আসলে সবগুলো অনলাইন হয়ে গিয়েছে। বিশেষ করে আপনি বললেন যে ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট করা যাবে, এমনটাই তো? অবশ্যই তার সাথে আর একটা বলেছে সে প্রিপেড ডেবিট কার্ড আপনি কিনে অনেক সময় কিনতে পারেন, সেখান থেকে আপনি কিন্তু পে করতে পারবেন, যেটা লেটেস্ট ডেভেলপমেন্ট। কারণ হলো অনেকেরই যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, হাউ ডু দে পে? তাদের তো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড থাকার কথা না, অথবা ব্যাংক অ্যাকাউন্ট নেই, সুতরাং সে কারণে প্রিপেড ডেবিট কার্ড দিয়ে আপনি করতে পারছেন। দ্যাটস এ গুড ডেভেলপমেন্ট। অবশ্যই আমাদের যারা দর্শক দেখছেন, আপনারা আগামীতে ফি পাঠানোর আগে এই ব্যাপারগুলো সম্পর্কে সতর্ক থাকবেন। আমাদের চেষ্টা থাকে আপনাদেরকে সেই ব্যাপারগুলো আপডেট জানিয়ে দেওয়া। আরেকটা জিনিস হচ্ছে দাদা, আমরা যেমনটা আজকে আরেকটা বিষয়, সেটি হচ্ছে আমরা মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এই কয়েক মাসে আমরা দেখলাম যে বর্ডারে একেবারে শূন্যের কোটায় বর্ডার ক্রস, কিন্তু তারপরেও অনেকেই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করছেন। বিশেষ করে যেহেতু একটা বড় সংখ্যক অ্যাপ্লিক্যান্ট হচ্ছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে থাকেন, রাজনৈতিক আশ্রয়ের আবেদনের আসলে এই মুহূর্তে আপডেট কি, সেগুলো যেমনটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, অনেকেরই ইন্টারভিউ হচ্ছে বা অনেকেরই দেরি হচ্ছে, আবার অনেকে যারা বর্ডারে আসছেন, যারা বন্ড নিয়ে আসছেন, তাদেরও নানা সমস্যা হচ্ছে, ভয় পাচ্ছে অনেকেই হিয়ারিংয়ে যেতে। সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে এটার আপডেট আসলে কি অবস্থা এখন? ওকে, আপনি যে প্রশ্নটা করেছেন তার কয়েকটা ভাগ আছে। সেটা হলো এখন যারা এসে বর্ডারে এসছেন বা বর্ডারে এসে ইডব্লিউআই বা আমরা বলি এন্ট্রি উইদাউট ইন্সপেকশন যারা করছেন, তাদের জন্য রিয়েলি ম্যান্ডেটরি তাদেরকে রাখা হচ্ছে ডিটেনশনে। সুতরাং তাদেরকে মূলত ডিটেনশন থেকেই তাদের অ্যাসাইলাম কেসটাকে লড়তে হচ্ছে। সুতরাং ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ হলো যদি আপনি ডিটেনশনে থাকেন, আমরা সবাই বুঝি, যারা নাই তারাও বুঝতে অসুবিধা হয় না যে আপনার নিজের কেস যে প্রস্তুত করার, প্রেজেন্ট করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকে। এবং সব কেস তো কেউ যারা দেশ থেকে বের হয়, যাদের জীবনের ঝুঁকি আছে, তারা তো কেউ সমস্ত ডকুমেন্টস কালেক্ট করে হাতে করে নিয়ে বের হয় না, বের হওয়ার কোনো স্কোপই থাকে না। আমি আজকেও একজনের কল পেয়েছি, তিনি বলছেন যে আমি 8ই আগস্ট আমি কোনোভাবে দেশ ছেড়ে পালিয়েছি। এখন তাকে যদি বলা হয় যে আপনাকে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এই 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে, সো ইটস ভেরি ডিফিকাল্ট। মোস্ট লাইকলি হি ডাজ নট হ্যাভ হিজ ওন বার্থ সার্টিফিকেট উইথ হিম। তো এই যে আপনার যাদেরকে ডিটেনশনে থাকা অবস্থায় যাদেরকে তাদের অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এবং অ্যাসাইলাম লড়তে হচ্ছে, এসব আমার মনে হয় যে হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। কারণ হলো অন্যের উপর নির্ভর করতে হচ্ছে ডকুমেন্টগুলো কালেক্ট করা, তারপরে সেগুলোকে করে আমাদের কাছে দেওয়া, প্রসেস করা, এবং সব করে তাদেরকে প্রস্তুত করা ভেরি ডিফিকাল্ট। সুতরাং সেটা একটা রয়ে গেছে। তারপরে যারা বিভিন্ন সময় এসছেন, আপনার প্রেসিডেন্ট বাইডেনের সময় থেকে, বিশেষ করে সেই সময় 2023-এর পর থেকে, তাদেরকেই কিন্তু কোনো ইন্টারভিউ হয়নি। ইন্টারভিউ না হওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা ছিল যে তারা এসে এসে পড়েছে, এবং তারপর তারা ইচ্ছা করলেই তাদের যে স্টোরি বা স্টেটমেন্ট ওনারা কিন্তু সুন্দর করে প্রস্তুত করার একটা সময় পাচ্ছেন। কিন্তু তাদের সেই আপাত সুবিধা কিন্তু এখন অনেকটাই অসুবিধা হচ্ছে, বিকজ তাদের অনেকেই ডাকা হচ্ছে, যেহেতু আপনার ইন্টারভিউ হয়নি, একটা ইন্টারভিউ হওয়ার কথা CFI বা ক্রেডিবল ফিয়ার ইন্টারভিউ হওয়ার কথা, যেটা বর্ডারে সাধারণত হয়ে থাকে। যাদের হয়নি সেটা তাদেরকে অনেকেই ডাকছেন, অনেকেই ডাকা হচ্ছে CFI এর জন্য। ভেরি ডিস্টার্বিং ফ্যাক্ট ইজ, এদের অনেকেই কিন্তু আসার পরে, যেহেতু 1 ইয়ারের একটা আপনার বার আছে যে 1 ইয়ারের মধ্যে আপনাকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে হবে, তো আমরা কিন্তু তাদের জন্য অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম। এবং তাদের অনেকেই বিরাট অংশে কিন্তু ওয়ার্ক পারমিটও পেয়ে গিয়েছিলেন। এখন হঠাৎ করেই কিন্তু এখন USCIS বলছে যে আপনার কেস অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজড, অথবা আপনার কেস আমরা টার্মিনেট করে দিচ্ছি,
আমরা আপনাকে পাঠাচ্ছি এখন ইন্টারভিউর জন্য, সিএফআই এর জন্য। এবং সিএফআই এ গিয়ে কিন্তু অনেকেই সিএফআই ইন্টারভিউতে গিয়ে অনেকেই অ্যারেস্টেড হচ্ছেন, আমার কাছে খবর এসছে। তার কারণ হলো, যদি সিএফআই আপনাকেও পজিটিভ না হয়, অর্থাৎ পাস করতে না পারেন যেখানে প্রাথমিকভাবে, সেক্ষেত্রে অনেকেই কিন্তু ডিটেনশনে নেওয়া হচ্ছে। তবে সবাইকে যে নেওয়া হচ্ছে তা না, এটা আমরা সবাই জানি। কিন্তু সমস্যা হলো যে কোনো নির্দিষ্ট নীতিমালা কিন্তু সরকার থেকে দেওয়া হয়নি যে এক্স্যাক্টলি কী কারণে একজনকে ডিটেনশনে নেওয়া হতে পারে এবং কেন একজনকে নেওয়া হবে না। এই যে স্পষ্ট যে কোনো নির্দেশনার অভাব, যেটা আমরা বলি ম্যাগনা কার্টা, রাইট? সেই 1215 খ্রিস্টাব্দে যখন হয়েছিল যে ব্রিটিশদের, যে প্রজারা বলেছিলেন যে আমরা আপনার রাজার আইন আমরা মানতে অসুবিধা নেই আমাদের, কিন্তু রাজাকে আগেই বলতে হবে যে আমরা কি করলে আমাদের কি হবে। তো সেই ম্যাগনা কার্টাটা কিন্তু আর এখানে নেই। এখানে বলা হচ্ছে না যে এক্স্যাক্টলি কি কারণে কাকে ডিটেনশনে নেওয়া হচ্ছে এবং কাকে নেওয়া হবে না। আমরা এটুকু বুঝি যে যাদের ক্রিমিনাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে, ক্রিমিনাল রেকর্ড আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা খুব ঝুঁকিপূর্ণ, তাদেরকে নেওয়া হচ্ছে, দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, যাদের কোনো ক্রিমিনাল হিস্ট্রি নেই, যারা এদেশে এসছে, তা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করেছে উইদিন 1 ইয়ার, এবং তাদের ডকুমেন্ট অনেকে এনেছেন, স্টোরি জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে যে ভয়টা এখন প্রিভেল করছে, এটা কিন্তু খুব খারাপ জিনিস এই জন্য বলছি। এর ফলে মানুষের মধ্যে, অনেকের মধ্যেই কিন্তু কোর্টে যেতেই ভয় করছে। কোর্টে যদি যেতে আপনার ভয় করে, তার মানে যাচ্ছে অনেক মানুষই যাদের রিয়েল কেস আছে, তারা কেউ ডিটেনশনে আর কেউ যেতে চাচ্ছে না। তো এরকম অনেকেরই আমি একটা লক্ষ্য করেছি যে মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে, যার ফলে কিন্তু ডিউ প্রসেস, তাদের যে কেস, একটা মানুষের যে আমেরিকান ড্রিম এবং আপনার একই সাথে তার যে নিজেকে সেফটিতে রাখার যে বাসনা, সেটা কিন্তু এক ভয় থেকে আর এক ভয়ে আসা, যেমন কুমির তারায় বাঘের কবলে যাওয়ার মতোই অনেকটা অবস্থা হয়েছে। তো এটা খুবই দুঃখজনক। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ক্রিমিনাল রেকর্ড যেন, বা যে কোনো কারণেই আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড যেন না থাকে। আমরা জানি যে আপনার আমাদের কমিউনিটি, বিশেষ করে নন ভায়োলেন্ট কমিউনিটি, নন ভায়োলেন্ট বলতে এই না যে আমাদের মধ্যে কেউই মারামারি করেন না, তা না। ইন জেনারেল কিছু রাজনৈতিক নেতাকর্মীদের বাদ দিলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এখানে নন ভায়োলেন্ট, বা তাদের বিরুদ্ধে কোনো রকম বড় ভায়োলেন্সের কোনো ঘটনা নেই, আমাদের এখানে সবাই জানি। কিন্তু বর্তমান যে আইন, আপনাকে আমরা বলি যে ইমিগ্রেশন আইনের যে বর্তমান যে পরিবর্তন, সেই পরিবর্তনে কিন্তু আপনার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো ক্রিমিনাল কোনো কেস থেকে থাকে, যদি কোনো চার্জ দাখিল হয়, কেউ যদি কোনো কমপ্লেন করে থাকেন, আপনি যদি অ্যারেস্টেড হন, তো আপনাকে কিন্তু অনেক সময় মানে সেই সুযোগ নাও দিতে পারে যে আপনি পুরো কেসটার পরে শেষ পর্যন্ত গিয়ে যদি আপনি ডিসমিসড হন কিনা অপেক্ষা করি। বর্তমান অবস্থায় কিন্তু সেই পর্যন্ত অপেক্ষা নাও করতে পারে আইস। সুতরাং আইস যদি মনে করে যে আপনি, যেহেতু আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, অভিযোগের ভিত্তিতেই আপনাকে কিন্তু তারা কাস্টডিতে নিতে পারে। That is very sad and unfortunate, and to some extent I should say that it is not fair. কারণ অভিযোগ মানে যদি কনভিকশন না হয় এবং অভিযুক্ত মানে যদি দোষী না হয়, তাহলে এটা তার জন্য একটা বিরাট আনফেয়ার। কিন্তু স্টিল এই মুহূর্তে যে আমাদের আইন প্রচলিত আছে, বা যে নতুন যে আপডেট আছে, তাতে আপনার যে কোনো ক্রিমিনাল যে কোনো অভিযোগই যথেষ্ট আপনাকে ডিটেনশনে নেওয়া। সুতরাং এটা একটা এক ধরনের কনফিউশন কিন্তু এটা প্রিভেইল করছে আমাদের সমস্ত কমিউনিটিতেই, শুধু বাংলাদেশি কমিউনিটিতেই নয়, সমগ্র ইমিগ্রেন্ট কমিউনিটিতেই কিন্তু এই ভয়টা। তার মানে দাদা, আপনি যে জিনিসটা বারবারই বলছেন যে শুধুমাত্র যে ক্রিমিনাল হিস্ট্রি থাকলে ধরছে তা না, কিন্তু পাশাপাশি আসলে যে কোনো কারণে যে কোনো সময়, যেহেতু কোনো নির্দিষ্ট নীতিমালা নেই, সেক্ষেত্রে যে কেউ ঝুঁকির মধ্যে পড়তে পারে, তাই সতর্ক থাকতে হবে। দাদা, এর মধ্যে আপনার সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনেকগুলো প্রশ্ন আসছে, আমাদের অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন রেখেছে। আমি একটু যদি আপনাকে প্রশ্নগুলো যদি করি ওখান থেকে, যেমন আলবিদা নামে একজন প্রশ্ন করেছে, আর এনি কেস বিং অ্যাপ্রুভড বাই ইউএসসিএস at this moment, মানে এই মুহূর্তে কোনো কেস অ্যাপ্রুভড হয়েছে কিনা? আপনি যদিও বা শুরুতে বলেছেন আপনার একটি কেস অ্যাপ্রুভড হয়েছে।
গত মাসে এই মাসের কয়েকদিন আগে 18 তারিখে একটা অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভড হয়েছে ইমিগ্রেশন কোর্টে। সুতরাং অ্যান্সার হলো হচ্ছে না তা না, আরো কিছুদিন আগে আমাদের অ্যাসাইলাম অফিস থেকেও একজনের কেস অ্যাপ্রুভড হয়েছে, কয়েক মাস হলো। আহ, তো হচ্ছে না যে এমন না, ডিটেনশনে থাকা অবস্থায় একজনের কেস আমাদের কিন্তু আমরা উইন উইন করেছি, কিন্তু তার উইথ হোল্ডিং যেহেতু উনি ইডব্লিউআই, সেখানে উইথ হোল্ডিং যেটা হাইয়েস্ট পাওয়া যায় সেটাই হয়েছে। সুতরাং হচ্ছে না এমন না। রেটের ক্ষেত্রে অবশ্যই কোনোভাবে বলতে কোনো দ্বিধা নেই যে ইট ইজ নো মোর, দোজ ওয়ার দ্য ডেজ, ইট ইজ নো মোর লাইক বিফোর। ওকে। এটা অবশ্যই, কিন্তু স্টিল এটা যে সমস্যা বা সম্ভব না তা কিন্তু না। শুধু যেটা আমি বলবো যে এখন আপনাকে প্রথমত আইনের কিন্তু কোনো চেঞ্জ হয়নি সে অর্থে, সুতরাং প্রয়োগের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। কাজে যেভাবে আপনি কেসটা আগে আমরা প্রমাণ করার জন্য প্রমাণ করতে পারতাম, সেটাকে আরো একটু বেশি নিখুঁতভাবে প্রেজেন্ট করতে হবে। আপনার তার সাথে আছে আপনার যে চেঞ্জ কান্ট্রি কন্ডিশন। বাংলাদেশের বর্তমান অবস্থায় ধরে নেওয়া হয় যে বর্তমান যে প্রশাসন, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা, তার একটা শান্তির পদক আছে, কাজে উনি কোনো অশান্তির কাজ করতে পারে না, যেটা একটা অবশ্যই মিথ্যা কথা, যেটা পুরো অশান্তিতেই চলছে দেশটা। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু একজন আমেরিকান অথবা একজন পাশ্চাত্য দেশের লোকজন কিন্তু বিশ্বাস করবে না যে ওনার মতো একজন লোক, যিনি কিনা শান্তিতে পদক নিয়ে ঘুরছেন, তার নিজের দেশে অশান্তি করে বেড়াচ্ছেন, বা উনি বিরোধী দল বা কাউকে, সংখ্যালঘুদের উপর নির্যাতন করছেন, বিরোধী দল যারা আওয়ামী লীগের উপর নির্যাতন করছেন, এবং মব জাস্টিস উনি প্রবর্তন করছেন। এটা কিন্তু মুশকিল। সুতরাং আমাদেরকে সেই জায়গাগুলো থেকেও কিন্তু কাজ করতে হচ্ছে যে দিস ইজ নট ট্রু। যেটা আপনার হয়েছে আওয়ামী লীগের সময় হয়েছে, যেমন প্রথম দিকে আমাদেরকে প্রমাণ করতে পারে, আমাদের খুব কষ্ট হচ্ছিল যে আওয়ামী লীগের সময় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। তো প্রত্যেকেই জানে যে আওয়ামী লীগ ওয়াজ মাইনরিটি ফ্রেন্ডলি পার্টি, বাট আলটিমেটলি উই ওয়ার সাকসেসফুল ইন প্রুভিং যে আওয়ামী লীগ ইন জেনারেল, আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে কোনো না থাকলেও কিন্তু আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন বা তৎকালীন যারা মূল, তারা কিন্তু আলটিমেটলি কিন্তু মাইনরিটি নির্যাতনের সাথে জড়িত ছিলেন, বাট ইট টুক সাম টাইম। তো সেরকম এক্ষেত্রেও আমাদের কিন্তু সময় একটু লাগছে, কিন্তু আলটিমেটলি আমরা এখন কিন্তু অনেকটাই প্রমাণ করতে সক্ষম হচ্ছি যে না, বাংলাদেশ কিন্তু বর্তমানে ভালো নেই। এই যে কান্ট্রি কন্ডিশন, আমি কেন বলছি বারবার যে কান্ট্রি কন্ডিশন নিয়ে যে ঘটনাগুলো ঘটে, সে জাজদের ক্ষেত্রে বিভিন্ন ডিএইচএস কিন্তু তুলে আনে যে এই মুহূর্তে দেশের একটা পরিবর্তন ঘটেছে, সুতরাং আওয়ামী লীগ যখন দেশের ক্ষমতায় নেই, তার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশে এখন শান্তি বিরাজ করছে, কিন্তু দ্যাটস নট ট্রু। তো উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। তো যারা কিনা এই মুহূর্তে অ্যাপ্লিকেশনগুলো করছেন বা করেছেন আগে, এখন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমাণ করতে হচ্ছে আমাদের যে শুধুমাত্র একটা রেজিম চেঞ্জ হওয়া মানেই হলো আপনার কেস কিন্তু সে ভালো হওয়ার না, বা আপনার জন্য কোনো সমস্যা নেই তা না। সুতরাং উই হ্যাভ টু প্রুভ ইট, অ্যান্ড উই আর গেটিং সাকসেসফুল ইন মেনি মেনি ওয়েজ, মেনি কেসেস। বাট আপনাকে আগেই বলছি, অনেক সময় আমাদের ইমিগ্রেশন জাজদের ক্ষেত্রে ওনারা মনে করেন যে না, যেহেতু দেশের পরিবর্তন হয়েছে, সুতরাং আপনার কোনো আপনার দেশে সমস্যা। ফিরে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের বক্তব্য আছে, এবং আলটিমেটলি যে দেশের তার মানে সবকিছু মিলিয়ে আপনি যেটা বলছেন যে এত মানে বাধা ধরা, এত বার্নিংস, এত রেস্ট্রিকশন, এত রকমের সমস্যার মধ্যেও আসলে সফলতার মুখ দেখা যাচ্ছে, সফল হচ্ছে। দাদা, আমাদের অনেকেই প্রশ্ন করেছেন, আমরা প্রশ্নগুলোর উত্তর দেব, তবে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। বিরতির পর ফিরে এসে আমরা সেই আলোচনা করব। আমরা একটা দর্শক কোথাও যাবেন না, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। বিরতির আগে দাদা আপনি আমাদের সঙ্গে আছেন। বিরতির আগে যেমনটা বলছিলাম, অনেকগুলো প্রশ্ন আমাদেরকে রেখেছেন, অনেক দর্শকই আমাদের সোশ্যাল মিডিয়াতে রেখেছেন, ইভেন ফোনও রেখেছেন, আপনি আলোচনাও করছিলেন বিষয়গুলো নিয়ে। আমরা একটু সোশ্যাল মিডিয়ার কিছু প্রশ্ন নিতে চাই। দাদা, মোহাম্মদ উল্লাহ নামে একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, উনি যেমনটা জানতে চেয়েছেন একটু আপনাকে বলছি। হ্যাঁ, উনি বলছেন উনি ব্রডার ক্রস করে এসছে 2024 সালে, তখন একবার আইএসএ রিপোর্ট করেছিল, এখন আবার উনাকে আইএস রিপোর্ট করতে ডেট দিয়েছে। ওনার কেস অনলাইনে নাই, উনি ডিটেনশনে থাকাকালীন ইন্টারভিউ দিয়েছে, পাস্ট হয়েছে। এখন আইএসএ রিপোর্টে গেলে উনার কোনো প্রবলেম হবে কিনা? ধন্যবাদ। আগেই আমরা বলেছি যে স্পষ্ট করে নীতিমালা কিন্তু আইস থেকে পাওয়া যায়নি যে কি কারণে একজনকে
তারা ডিটেনশন নিচ্ছেন না, একজনকে নিচ্ছেন না। তো পসিবল অনেকগুলো কারণের মধ্যে আমি বলি যে, যেমন অনেকেই থাকেন এক জায়গায় রেসিডেন্স হিসেবে, বলছেন আমি এখানে থাকি কিন্তু থাকছেন না সেখানে, অথবা আপনি বলছেন আপনি নিউ ইয়র্কে থাকেন, আপনি নিউ ইয়র্কে থাকছেন না। তো অনেকেরই বোঝা উচিত যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যে এই পৃথিবীতেই ট্র্যাকিং করা খুব ইজি, যে আপনি এক্স্যাক্টলি কোথায় থাকেন কোথায় থাকেন না। তো অনেকেই আবার অ্যাপস আছে তাদের। সুতরাং আমি বলবো যে যেসব ক্ষেত্রে আপনাকে যেসব কথা বলা হয়েছে, যেমন আপনি হয়তো আপনার কাউকে কাউকে বলা হয় যে আপনি এত রেডিয়াসের মধ্যে আপনি থাকবেন, 100 মাইলের মধ্যে থাকবেন। তো আপনাকে এর আগে যদি কোথাও যেতে হয় তাহলে আপনি অনুমতি নিতে হবে। আপনি হয়তো মনে করলেন যে এটা তো ও তারা আমাকে বলেছে মাত্র, কাজে আপনি ঘুরতে গেলেন বা কোথাও গেলেন, আপনি ওদেরকে বললেন না। সুতরাং সমস্ত কিছুই আপনাকে মাথায় রাখতে হবে যে আহ, আপনাকে যে বাইরে রাখাটা কিন্তু আপনার কোনো অধিকার হিসেবে নাই এখন আর। আপনি আইস আপনাকে যে কোনো মুহূর্তে নিতে পারে। আর আইনের কিন্তু চেঞ্জ হয়নি, আমি বারবার বলছি আইনের চেঞ্জ কিন্তু অ্যাসাইলাম লয়ের যেটা ইমিগ্রেশন ল, এগুলো কিন্তু চেঞ্জ হয়নি কোনো এই মুহূর্তে পর্যন্ত, কিন্তু প্রয়োগ চেঞ্জ হয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু কিছু কোর্ট অর্ডার এসছে, যেটা এক্সিকিউটিভ বডি কি এক্সিকিউটিভ যে গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ আছে তাদেরকে মোর পাওয়ারফুল করে তুলেছে, যে আপনার যা যে কোনো ইমিগ্রেশনের ক্ষেত্রে তাদের অনেক ভূমিকা কিন্তু আহ, ভূমিকা বাড়ছে বা ক্ষমতা বেড়ে গেছে। তো আচ্ছা। সেই হিসেবে আপনার আমি আপনার কথা বলতে পারি যে ইটস ভেরি ডিফিকাল্ট। আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু আপনার ইন্টারভিউ হয়েছিল, আপনার যেহেতু কোনো আমি ধরে নিচ্ছি যে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, বা আপনি সঠিকভাবে বলেছেন। তো আমি সে অর্থে বলবো, সে অর্থে আমি কিন্তু যতটুকু আমি অনুমান করতে পারছি এবং আপনি যতটুকু আমি শুনেছি তার ভিত্তিতে আমি বলতে পারবো যে আপনার হয়তো সেরকম কোনো ঝুঁকি আছে বলে আমার মনে হয় না। অবশ্যই যিনি আপনার কেস হ্যান্ডেল করছেন তার সাথে কথা বলাই ভালো, তিনি আপনার পুরো রেকর্ড দেখে আপনার সাথে কথা বলে আপনাকে ভালো করে পরামর্শ দিতে পারবেন। তবে ইন জেনারেল সত- পরামর্শ হলো যে সতর্ক আইস থাকতে যদি হবে। আপনি যেতে বলে আপনাকে অবশ্যই যাওয়া উচিত। তার কারণ হলো আপনি অমান্য করলে দ্যাট শুড বি অ্যানাদার কজ। যদি আপনাকে ধরার কোনো তাদের জন্য কোনো নাও থেকে থাকে, প্ল্যান নাও থেকে থাকে, না যাওয়াটা কিন্তু আপনাদেরকে ডিটেনশনে নেওয়ার জন্য একটা অজুহাত হয়ে যেতে পারে। এবং আপনি বেটার হলো ইউ টক টু ইউর অ্যাটর্নি এবং এটাকে নিয়ে একটু চিন্তা করে নিন। ধন্যবাদ দাদা, আমাদের আরো অনেক দর্শক আসলে অপেক্ষা করছেন, আপনার প্রশ্ন রেখেছেন। দর্শক, আমাদের টেলিফোনেও দর্শক রয়েছেন। আমাদের টেলিফোনে দর্শক কে আছেন, আপনি নাম বলে প্রশ্নটি করুন। ভাই আমি জামাইকা থাকি, আমার নাম রহিম। আচ্ছা রহিম ভাই, হ্যাঁ বলুন রহিম ভাই, শুনতে পাচ্ছি আমরা। আমার 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 প্রশ্ন হইল, আমার বন্ধুর ফ্যামিলি আর কি যার লোকে কন্ট্যাক্ট করছে বউ মানাই আনতো $40,000। এই টাকাগুলো নেওয়া হয়ে গেছে, কয়েকদিন পরে বলছে ও ক্যান্সেল করলি। তো আমরা বলছি ঠিক আছে, আমরা তোমার সাথে যে $14,000 দিছি এইগুলা ব্যাক করে নাও, ব্যাক করিয়া তুমি ক্যান্সেল করো, আর নাইলে যে মহিলা তোমার সাথে মাথা হয়েছে খাবিন বানানো হয়েছে ওরে বিয়া করে নাও। ও এখন বলতেছে টাকা দিব না, তোমার আমার যে ডকুমেন্ট গুলো কোর্ট থেকে পাইছি বা দেশ থেকে বিয়ার খাবিন গুলো এগুলো আমার হাতে দিলাও। আমরা বলছি এগুলা তোমার হাতে দিব, তো টাকা দিবাই না, না এটা তো গ্যারান্টি দিতে পারতেছে না। এবং লোক মধ্যস্থা বাড়ি কোনো লোকরে আনতেছে না, লোকরে মানেও না। এখন আমরা করণীয় কি? আচ্ছা, আমি যদিও বা আপনার মানে কানেকশনের জন্য ভালো করে একটু বুঝতে একটু সমস্যা হয়েছে, যতটুকু বুঝলাম মানে আপনি কাউকে বিয়ে করেছেন এবং সেটার জন্য টাকা দিয়েছেন এবং উনি আনতে চাচ্ছেন না বা টাল বাহানা করছে, ব্যাপারটা এমনই তো? সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে হয়তোবা। দাদা, আমি যতটুকু বুঝলাম, আমি যদিও বা উনি স্থানীয় ভাষায় কথা বলেছেন, যেমন উনি হয়তো কারোর সঙ্গে উনার বিবাহ হয়েছে। আমি একটু আপনাকে থামিয়ে দিয়ে বলছি। প্রথমত হলো এটাকে আমরা বলি এরকম যদি ঘটনা, এটাকে শ্যাম ম্যারেজ বলে, যা সঠিক বিয়ে না। এর কারণে এটা এটা ক্রাইম। সুতরাং যে কোনো ক্রাইম যারা যদি জড়িত থাকেন না কেন, অ্যাজ অ্যান অ্যাটর্নি উই ক্যানট অ্যাডভাইস দেম হোয়াট টু ডু। সরি অ্যাবাউট দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ। যিনি প্রশ্ন করেছেন আপনি অবশ্যই সেগুলো আরো ডিটেলস আপনার অ্যাটর্নির সঙ্গে আলোচনা করবেন, আসলে কি ঘটনা ঘটেছে। আমাদের আরো দর্শক রয়েছেন, দর্শক কে আছেন নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম দীপাল। হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন।
হ্যাঁ, আমার নাম দীপক, আমি কুয়েত থেকে বলতেছি। আমার ভাই বোনের জন্য ইমিগ্রেন্ট অ্যাপ্লিকেশন করছিলাম 2016 সালে। আচ্ছা তো আমি শুনছি যে ইউএসসিআইএস কোনো মানে অ্যাপ্লিকেশনটা ত্বরান্বিত করার জন্য কি কোনো অ্যাডভান্স ফিস দিয়ে কি কোনো মানে এই অ্যাপ্লিকেশনটা আগে। আচ্ছা, মানে আপনি চাচ্ছেন এক্সপেডিট বা এরকম আগানোর কোনো সুযোগ আছে কিনা সেটি নিয়ে জানতে রাইট চাচ্ছেন। রাইট রাইট। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের অ্যাটর্নি মহোদয় উত্তর দেবে। দাদা আপনি শুনতে পেলেন? আমি শুনতে পেয়েছি। প্রথমত ফ্যামিলি বেসড যে অ্যাপ্লিকেশনগুলো আছে এখনো কিন্তু কোনো আমাদের প্রিমিয়াম প্রসেসিং আমরা বলি, এটাকে এক্সপার্ডাইট করা একটা জিনিস, আর একটা প্রিমিয়াম প্রসেসিং যেগুলো আপনি পে করতে পারেন অ্যাডিশনাল পেমেন্ট, এবং আপনাকে সেটাকে সামনে আপনারটা আগে প্রসেস করবে, যেটা বিজনেস ক্ষেত্রে আছে। প্রিমিয়াম প্রসেসিংটা আপনাদের একটা ফর্ম 907 ফর্ম ফিল আউট করে আপনি প্রিমিয়াম প্রসেসিং করলে তখন উইদিন 15 ডেজ ইউজুয়ালি তারা আপনাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাকে উত্তর দিবেন। বা ফ্যামিলি বেজের ক্ষেত্রে এখনো কোনো প্রিমিয়াম প্রসেসিং হয়নি, সুতরাং কিন্তু এক্সপায়ারেট করার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। মেডিকেল কারণ হলো অন্যতম, যেটাকে আমরা মানবিক কারণ বলে থাকি। দ্যাট কুড বি পসিবল, বাট সেটা যদি না থেকে থাকে তাহলে এটা আসলে করার কোনো স্কোপ নেই আদারওয়াইজ। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমাদের আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্নটি করুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি একটু নাম বলে প্রশ্নটি করুন। আপনি কি শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, তা আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি আমি আসছি 2022 সালে বর্ডার ক্রস করে। আচ্ছা বর্ডার ক্রস করে আমার এই দেশে বিজনেস আছে। আমার নাম মাইনুল ইসলাম, ক্যালিফোর্নিয়া থেকে। আপনার প্রশ্নটি করুন, আপনি কি প্রশ্ন করতে চান? জি 2022 সালে এই দেশে বর্ডার ক্রস করে আসছি। এখন আমার নিজস্ব বিজনেস আছে। আমি কি ইবি3 জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি লাইনে থাকুন। দাদা উনি 2022 সালে সীমান্ত পাড়ি হয়ে আসলে এখানে বিজনেস করে, উনি কি ইভি3 করতে পারবে কিনা? এই ভিত্তির অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি এই দেশে বসে অ্যাডজাস্ট করতে পারবেন কি না, কারণ হলো অ্যাডজাস্ট করার জন্য যেটা দরকার সেটা হলো আপনাকে একটা বৈধ স্ট্যাটাসে থাকা। তো আমার কাছে মনে হয় না যে আপনার সেই বৈধ স্ট্যাটাসটা আপনি রক্ষা আপনার আছে, সে কারণে আপনি আলটিমেটলি অ্যাপ্লিকেশন করলেও এই দেশে যেটা অ্যাডজাস্ট করা মানে এই দেশে বসেই আপনি গ্রিন কার্ড পাবেন কিনা, আপনার প্রশ্ন যদি এটা হয়ে থাকে আমি বলবো না, আপনি এখানে বসে পেতে পারেন না গ্রিন কার্ড, আপনাকে দেশের বাইরে যেতে হবে, সেটা যেন অনেকটা সময় লাগতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকে প্রশ্ন করেছেন। আমাদের দেওয়ান মালিক নামে একজন প্রশ্ন করছেন, উনি I-730 ফ্যামিলি পিটিশন অ্যাপ্রুভ হওয়ার পরে বাংলাদেশ থেকে অ্যাজাইলি হিসেবে আমেরিকা এসে 1 বছর পর I-485 গ্রিন কার্ডের জন্য আবেদন করেছে। প্রায় 8 মাস হয়ে গিয়েছে। উনি কতদিন অপেক্ষা করবে ওনার গ্রিন কার্ড পাওয়ার জন্য, আর কোনো ইন্টারভিউ হবে কিনা একটু উনি জানতে চেয়েছেন। আমি যদি সঠিক বুঝে থাকি এ হলো আপনি ডেরিভেটিভ, অ্যাসাইলি ডেরিভেটিভ, তার মানে I-730 আপনার পক্ষে করা হয়েছিল এবং আপনি পরে এসে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। সুতরাং আপনার 8 মাস আমার কাছে খুব একটা বেশি সময় মনে হয় না, কারণ আমি দেখেছি যে আমাদের বর্তমান সময় কিন্তু অনেকটা বেশি সময় লাগে। আমি এক্স্যাক্টলি দেখতে চেষ্টা করছি যে ঠিক কতটা সময় লাগছে। স্ট্যাটাস ওকে, তো it takes a little bit more time. So 8 মাস আমার কাছে মনে হচ্ছে যে আপনার খুবই বেশি সময় না, কাজে 1 বছর হতে হবে মিনিমাম আপনার অ্যাপ্লিকেশন আগে যেটা ছিল 1 বছর পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারতেন, সেটা এখন হয়তো 1 বছরের আগে অ্যাপ্লিকেশন করতে পারলেও 1 বছরের আগে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রসেস হচ্ছে না, বা তারা কিন্তু প্রসেস করে নেওয়ার কথা নয়, যদিও দু একটা সময় অনেককে নিয়েছেন, বাট দ্যাট ইজ ডিফারেন্ট। এবং সেক্ষেত্রে নিয়মের ব্যত্যয় ঘটলেও গ্রিন কার্ড ওকে আছে, বাট 1 বছর পরে কিন্তু আপনাকে প্রসেস করার কথা, যে মিনিমাম 1 ইয়ার আপনাকে অপেক্ষা করতেই হবে। ধন্যবাদ দাদা। আমাদের আরেকজন আক্তার আইরিন নামে একজন জানতে চেয়েছে, অ্যাসাইলাম কেসের $100 ফি পে করতে হবে এখন। উনি বলছে, উনি অনেকের সঙ্গে কথা বলেছে, তারা অনেকেই বলছেন করতে হবে না, আপনি কি বলেন? ওকে, আমার মনে হয় আমরা একটু আগেই আলাপ করছিলাম, যদি আপনি শুনে থাকেন। অ্যাসাইলামের দুটো ফি আছে, একটা ইনিশিয়াল ফি আর একটা হলো অ্যাসাইলামের অ্যানুয়াল ফি।
ডিস্ট্রিক্ট কোর্ট, মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্টের যেটা মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো যে অ্যানুয়াল অ্যাসাইলাম ফিটা বন্ধ করা হয়েছে, পজ করা হয়েছে। ইনিশিয়াল ফি কিন্তু পাস করা হয়নি। সুতরাং আপনি অলরেডি করে থাকেন অ্যাপ্লিকেশন, যখন আপনি এই ইনিশিয়াল ফি এর কোনো পরিবর্তন হয়নি, মানে জুলাই মাসের আগে এবছরে, তাহলে আপনাকে আর ইনিশিয়াল ফি দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু অ্যানুয়াল ফি যেটা আপনাকে দিতে হতো এই মুহূর্তে, তাও দেওয়ার প্রশ্ন নেই এই মুহূর্তে, কারণ হলো এটা পজড আছে। কিন্তু ভবিষ্যতে যদি অ্যাপিলেট কোর্টের ডিসিশনের উপর নির্ভর করে যেটা আপনাকে দিতে হবে কি হবে না। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমাদের আরও একজন প্রশ্ন করছেন ইরফান উল ইসলাম, উনি বলছেন AS6 ক্যাটাগরিতে গ্রিন কার্ড দিয়ে উনি আগামী মাসে ওমরা করতে যাচ্ছেন, ওনার গ্রিন কার্ড আছে, তা উনি বলছেন উনি নিরাপদ কিনা। ধন্যবাদ। আমার মনে হয় যেটা খুব কমন প্রশ্ন। প্রথমত হলো আপনাকে আপনার শুভকামনা, আপনি ভালোভাবে হজ করে আসেন বা ওমরা করে থাকলেন। কিন্তু প্রথম হলো যে ইন জেনারেল কথা বলা মুশকিল। প্রথমত হলো যে আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গ্রান্ট হয়েছিল, তার অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থা আছে। আপনার কোনো, আশা করি আপনার কোনো ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটিস কোনো কিছু ছিল না। যদি এগুলো সব ঠিক থাকে তাহলে অবশ্যই আমি কোনো সমস্যা দেখি না। কিন্তু যদি ভিন্ন কোনো কিছু থেকে থাকে, যে ইনফরমেশন আপনি আমাকে অন এয়ার দিতে চাচ্ছেন না বা পারবেন না, আর আমি জিজ্ঞেস করবো না, তাহলে আপনার বেটার হবে আপনার অ্যাটর্নির সাথে কথা বলুন, বা ধরে নিচ্ছি যে আপনার বিরুদ্ধে এরকম কোনো কিছু নেই। এবং ধন্যবাদ দাদা। তাহলে আপনি বলছেন নিরাপদই আছে, শুভকামনা থাকলো আপনার পক্ষ থেকে। আমাদের অনেক দর্শক আসলে দাদা লাইনে আছেন, আমাদের আরেকজন দর্শক আছেন। দর্শক নাম বলে প্রশ্নটি করুন। জি দাদা নমস্কার। নমস্কার দাদা, আমি ব্রুকলিন থেকে বলতেছি। তো আমার মাস্টার হিয়ারিং 2026 সালের ফেব্রুয়ারি 13 তারিখে আছে। তো আসলে আমি এখনো স্টেটমেন্ট জমা দিচ্ছি, কিন্তু আমি ফাইনাল স্টেটমেন্ট গিয়ে জমা দেওয়া কি ভালো হবে না পরে দিলে হবে? এই জিনিসটা একটা কোশ্চেন ছিল আপনার কাছে জানার জন্য। ধন্যবাদ। আমার মনে হয় আমি বিভিন্ন সময় এটা বলেছি, আপনাদের বর্তমান সময়ে কোর্টগুলো কিন্তু প্রি টার্মিট করছে অনেক কেস। প্রি টার্মিট মানে হলো আপনার ডকুমেন্টসগুলো দেখেই অথবা না দেখেই যদি আপনি ডকুমেন্টসগুলো না দেন জমা, তাহলে আপনার ডকুমেন্টস দেখার কোনো অবকাশ নেই কোর্টের, এবং কোর্ট একটা সিদ্ধান্ত নিতে পারে যে ইউ ডু নট হ্যাভ ভ্যালিড কেস। এখন প্রশ্ন হলো যে এটা খুবই তাড়াহুড়ো হয়ে গেল, এটা কেন করবে, আমাদেরকে বলা দেখার সুযোগ দিল না কেন? তো এই একটা সুযোগ বিভিন্নভাবে কোর্টগুলোকে নিতে হচ্ছে। হয়তো আমি বলবো বিভিন্ন প্রেশার হতে পারে কারণ, বাট এই ক্ষমতা কিন্তু কোর্টে রয়ে গেছে যে আপনার ছেলের অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ডকুমেন্ট যেগুলো আপনি জমা দিতে পারতেন আগে, না দিলে আপনি বসে থাকলেন এবং মনে করলেন যখন আমার ডেট পড়বে তখন আমি সমস্ত কাগজপত্র আনবো এবং তখন জমা দেবো। এটা কিন্তু আমাদের প্রচলিতভাবে আমরা আগেই করতাম, এরকম এই প্র্যাকটিসটাই ছিল যে যেহেতু আপডেট আবার লাগতে পারে ভবিষ্যতে, মনে করেন এখন আমি দিলাম অ্যাপ্লিকেশন এবং অন্যান্য ডকুমেন্ট জমা দিলাম, আমার 3 বছর পরে গিয়ে যখন আমার ইন্টারভিউ বা আমার ফাইনাল হিয়ারিং হবে তখন আমাকে আবার আপডেট আনতে হবে। সুতরাং তার চেয়ে বেটার we wait until the date and then we file all the documents. কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কিন্তু যেহেতু প্রিটার্মিট করছে, আপনি যেহেতু ডকুমেন্ট জমা দিচ্ছেন না, ডকুমেন্ট জমা দেননি, তখন কোর্ট ধরতে পারে যে আপনি এতদিনের মধ্যে কোনো কাগজপত্র জমা দেননি। কারণ হলো আইন অনুসারে আপনার কেস আপনাকে প্রমাণ করতে হবে। সুতরাং আপনি যদি কাগজপত্র জমা না দেন তাহলে প্রিজাম্পশনটা আপনার বিপক্ষে নেওয়া অনেক ইজি হয়ে গেছে যে আপনি আসলে ইউ ডু নট হ্যাভ এনাফ ডকুমেন্টস অ্যান্ড অলসো ইউ আর নট রিয়েলি ভেরি প্রম্পট। ওকে, এই ক্ষেত্রে আপনাকে বা আপনার মতো যারা আছে তাদের প্রত্যেকের উচিত হবে স্টেটমেন্ট জমা দেওয়া, স্টেটমেন্টের সাথে অন্যান্য ডকুমেন্টও অনেকটাই জমা দেওয়া, যাতে কিনা আপনার যদি কোনো কোর্ট আপনার কেসের দিকে তাকিয়ে বলতে পারে যে হি হ্যাজ এ কেস। ওকে দাদা, আমাদের আরো দর্শক আছেন, আমাদের সময়ও খুবই কম। দর্শক না, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ দাদা নমস্কার। আমি আরেকটা প্রশ্ন ছিল। আমার মা 2018 সালে আমেরিকাতে আইছিল, আবার 2019 সালের আগস্ট মাসে দেশে গেছেন। উনি আর ওই প্যান্ডামিকের কারণে আমেরিকাতে আসতে পারেন নাই। এখন কি কোনো সুযোগ আছে? এখন উনি অসুস্থ, উনিকে আনার কি কোনো সুযোগ আছে? যদি কাইন্ডলি আমাকে এটা একটা অ্যাডভাইস দেন আপনি, আমি কৃতজ্ঞ থাকবো। দাদা নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। আমি ধরে নিচ্ছি আপনার মা যার কথা আপনি বললেন উনি বোধহয় পার্মানেন্ট রেসিডেন্ট। যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকেন
আপনার ধারণা হচ্ছে যে এতদিন যেহেতু উনি আসেননি, এটা কি অ্যাবান্ডান্ট হয়ে গেছে কি না। অ্যাবান্ডনমেন্ট তো আপনার, যদি উনি আসেন বিভিন্ন ক্ষেত্রে, উনি যদি এখানে চলে আসার চেষ্টা করেন, তখন আপনি দেখতে পাবেন। আমি আপনার জায়গায় হলে একবার ট্রাই করতাম যে দেশে ফিরে আসেন, কারণ ওনার পক্ষে অনেক ভেরি ডিসিশন রয়ে গেছে যে উনি অ্যাবান্ডন করেন না, বিকজ উনি এই দেশে উনি আমেরিকায় বসে না, ওখানে বাংলাদেশে বসে চিকিৎসা নিচ্ছিলেন। যদি এটা আপনি প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে সম্ভাবনা আছে। তবু বেটার হবে একদিন অ্যাটর্নির সাথে আপনি কথা বলুন, বিকজ অনেকগুলো ছোট ছোট বিষয় আছে এখানে। ইউ ক্যান টক অ্যান্ড হোপফুলি দ্যাট মাইট বি ভেরি হেল্পফুল। ধন্যবাদ দাদা, আমাদের সময় খুবই কম। আপনি যদি সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর দিতেন। আমাদের একজন প্রশ্ন করেছেন, ওনার সেপ্টেম্বরে ওনার ডিসিশন আছে, হিয়ারিং শিডিউল ছিল কিন্তু ওনার হিয়ারিং হয়নি, ইমেল করে জানিয়েছেন। জজের চাকরি চলে গিয়েছেন, অনলাইনে শুধু কেস পেন্ডিং দেখাচ্ছে। এখন এই কেসটাতে কোনো জজ সাইন করা হবে কিনা বা উনি কি করবে? ধন্যবাদ। এই আপনার যে অবস্থা আমি বুঝতে পারছি, এটা অনেকেরই ক্ষেত্রে হয়েছে। কারণ হলো অনেক ইমিগ্রেশন জাজেরই কিন্তু চাকরি চলে গেছে অপ্রত্যাশিতভাবে, হঠাৎ করে। সুতরাং সেই সব জায়গায় কিন্তু নতুন অনেক সময় অনেক ক্ষেত্রেই কিন্তু নতুন কোন ইমিগ্রেশন জাজকে এখনো অ্যাসাইন করা হয়নি। কাজে আমার ধারণা যে আপনাদের এই কেসগুলো কিন্তু ক্লোজার টু দ্য ডেট হয় রিঅ্যাসাইন করতে হবে, রিস্কেডিউল করতে হবে, অথবা নতুন কোনো জাজকে অ্যাসাইন করবেন। সুতরাং অপেক্ষা করতে হবে আপনাকে। তো আপনার যদি শুধুমাত্র ডিসিশনের জন্য যদি থাকে, অবশ্যই আমি জানি উদ্বেগের কারণ হলো আপনার ডিসিশন তো আপনার পাওয়ার অধিকার আছে, এবং এরকম দেরি হওয়া মানে হলো আবার নতুন করে সেই জিনিসের পুরো প্রসিডিংসের মধ্যে দিকে যাওয়া, যেতে কেউ চাইবেন না। বাট এনিওয়ে, উইশ ইউ অল দ্য বেস্ট। জাস্ট অপেক্ষা করুন ক্লোজার টু দ্য ডেট, কিন্তু আপনি জানতে পারবেন যে এটাকে রিস্কেডিউল করা হচ্ছে নাকি রিঅ্যাসাইন করা হচ্ছে কোনো জাজকে। আচ্ছা দাদা, আমাদের আয়েশা আক্তার একজন জানতে চেয়েছেন খুব সংক্ষেপে যে উনি ফেব্রুয়ারিতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছেন, এখনো ওনার আসেনি, উনি কি করবেন? ইনিশিয়াল, এটা কি ইনিশিয়াল নাকি এটা আপনার রিনিউয়াল? রিনিউয়ালটা অনেকটাই দেরি হচ্ছে, কিন্তু ইনিশিয়াল কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়ে গেলে এত সময় লাগার কথা না। যদি ইনকোয়ারি করবেন অথবা আপনার যে অ্যাটর্নি আছে তার সাথে কথা বলবেন। ধন্যবাদ দাদা, আমাদের সময় খুবই একেবারেই শেষ হয়ে গেছে। আপনাকে বিশেষ ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য। আমাদের অনেক দর্শক লাইনে ছিলেন, অনেকে হয়তো প্রশ্ন রেখেছেন, আজ হয়তো সবার উত্তর দেওয়ার সম্ভাবনা, হয়তো অন্যদিন আপনি এসে সবগুলো উত্তর আরো ভালোভাবে দিলেন। আপনাকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদের সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস টিভিএন ফর হ্যাভিং মি। দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চেষ্টা করেছিলাম আপনাদের প্রশ্নের উত্তর দিতে, আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন, আসলে আমাদের সময় স্বল্পতার জন্য উত্তর দেওয়া সম্ভব হয়নি, কিন্তু আপনারা হতাশ হবেন না। আমাদের এই অ্যানালিসিস প্রোগ্রাম প্রতিদিনই রাত 10টায় আমাদের TVN 24-এ অন এয়ার হচ্ছে। আপনারা সেখানেও অন্যান্য অ্যাটর্নি থাকবে, সেখানে আপনারা এই প্রশ্নগুলো আবার রাখতে পারেন। আশা করি আপনারা সেখানে উত্তর পাবেন। আর যেমনটি আমাদের অ্যাটর্নি মহোদয় বলেছেন, আমরাও সেটা সবসময় বলছি যে এখন যে উদ্ভূত পরিস্থিতি, আপনাকে আপনার চলার পথে সতর্ক থাকতে হবে, আপনার ডকুমেন্টগুলো সাথে রাখতে হবে এবং এই অনুযায়ী এমনভাবে চলতে হবে যাতে আপনি কোনো ধরনের সমস্যা না পড়েন। কারণ সব কিছুর উপরে একটাই কথা যে আমাদের অ্যাটর্নি মহোদয় যিনি বললেন যে কোথাও না কোথাও আলোর পথ রয়েছে, হতাশ হবার কোনো কারণ নেই। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আমাদের সবারই থাকবে এবং সবসময় আমাদের TVN এর সাথেই থাকুন, তাহলে আপনি আপডেট থাকতে পারবেন। আজ এ পর্যন্ত, অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।